ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ভাইয়াও আর কি কোর্সের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো রিলেটেড আর কি চলে আসছি ভাইয়া। তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেই এবং শেয়ার করে দেই। আর সবাই কেমন আছো সেটা একটু জানাও ভাইয়াকে, ঠিক আছে? তারপর আমরা শুরু করবো আর কি। সবাই জয়েন হওয়ার পরে আমরা শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন করো, দেন হচ্ছে আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি, যাক মাশাল্লাহ। তো সবাই একটু দ্রুত জয়েন করো ভাইয়া। আজকের ক্লাসটা একটু অনেক বড় হইতে পারে, যেহেতু শর্টকাট সিরিজ, অনেকগুলো কথা হবে, অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো সেইগুলো নিয়ে যেহেতু আলোচনা হবে, সবাই একটু তাড়াতাড়ি আর কি জয়েন করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করো। হ্যাঁ, কুকুর ডাকে নিচে কুকুর ডাকে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন করো ভাইয়া, তাহলে আর কি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেই, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই ভাইয়া, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ। গরম থেকে একটু রেহাই পাইছি আর কি। তো তোমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যেন সবাই আর কি একটু দ্রুত জয়েন করে। হ্যাঁ, সবাই একটু দ্রুত মেনশন করে দাও যেন সবাই আর কি একটু দ্রুত জয়েন করে, ঠিক আছে? তো একটু দ্রুত জয়েন করে দিই ভাইয়া, একটু দ্রুত জয়েন করে দিই। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করি ভাই। আর আমার ভয়েস আর বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। কমেন্টস করো বাবা, কমেন্টস করো। অনেকগুলো ম্যাথস নিয়ে আজকে একটু আলোচনা করব, অনেক শর্টকাট টেকনিক নিয়ে একটু আলোচনা করব। তো সবাই ওকে, ঠিক আছে, ক্লিয়ার। সবাই একটু দ্রুত জয়েন করো ভাইয়া, তাহলে আর কি শুরু করতে পারবো। ওকে, অল ক্লিয়ার। সবাই 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 একটু দ্রুত ভাইয়া, সবাই একটু দ্রুত জয়েন করো। ক্লাসটা একটু বড় হওয়ার সম্ভাবনা আছে, তবে যতক্ষণ পড়াবো ততক্ষণ তোমাদেরকে মনোযোগ ধরে রাখবো। তো সবাই একটু দ্রুত জয়েন করো। যা যা শেখাবো সেগুলো একটু শিখে যাবা, ঠিক আছে? একটু দ্রুত জয়েন করো আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও ভাইয়া, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? সরল রেখা শর্টকাট সিরিজে আর কি আমরা আজকে আসছি। তো সরলরেখার অনেকগুলো শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে ঢাকা ভার্সিটির। তো সবাই একটু দ্রুত জয়েন করো, সব বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবা অনেক কিছু শিখতে পারবা, নতুন নতুন কিছু। তো সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। সবাই একটু দ্রুত জয়েন করো ভাই, সবাই একটু দ্রুত জয়েন করি, সবাই দ্রুত জয়েন করি। আজকে তালা নিয়ে বসছি আজকে সব কয়টারে লক করে দিব আমি, সব কয়টাকে আজকে লক করে দিব, সব কয়টারে আজকে লক করে দিব, ঠিক আছে? সব কয়টারে আজকে লক করে দিব। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করি ভাইয়া, সবাই একটু দ্রুত জয়েন করি, দ্রুত 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 জয়েন করি লক্ষ্মীরা, সবাই একটু দ্রুত জয়েন করি। ওকে, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, সবাই কমেন্টস করতে পারতেছো তো, তাই না? সবাই কি কমেন্টস করতে পারতেছো? যারা ক্লাসে আসো সবাই কি কমেন্টস করতে পারতেছো ভাইয়া? সবাই কি কমেন্টস করতে পারতেছো? আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 21 এবং 22 ব্যাচের যারা আছো তারাও করতে পারবা। তাদের এমসিকিউ যাদের আছে, এমসিকিউ কলেজ ভিত্তিক এমসিকিউ হয়, তো তারাও যেন এমসিকিউতে খুব বস হয়ে উঠতে পারো সেই তাগিদেই আর কি করা। তো সবাই যদি কমেন্টস করতে পারো একটু জানাও, আমি তাহলে ক্লাসটা শুরু করবো। এই অবস্থা কেন ভিউয়ের? সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে ক্লাসটা আর কি শুরু করে মজা পাবো, আদারওয়াইজ মজা পাচ্ছি না। কম ভিউ দেখতে দেখতে এখন আর মজা পাই না। তো সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে খুব মজা করে ক্লাসটা নিতে পারবো আর কি। হ্যাঁ,
সবাই একটু দ্রুত জয়েন করো ভাইয়া, তাহলে একটু দ্রুত ক্লাস নিতে পারবো। আমি কি শুরু করবো এই কয়জন দিয়েই? তোমরা বলো, সবাই একটু বলো যে কয়জন দিয়ে শুরু করবো কিনা। তোমরা কমেন্টস করতেছোই না, এতক্ষণ ধরে লাইভে আসি ভাইয়া, মাত্র 13টা কমেন্টস। তোমরা সবাই একটু বলো তো যে শুরু করবো কিনা। ভাইয়া শুরু করলে হয়তো বা সবাই জয়েন দিবে। মজার মজার শর্টকাট সিরিজ দেখাবো, সব করে জয়েন করবে। হ্যাঁ, কাবিলা, রোকেয়া থিওরি, তারপরে সাকিব খান থিওরি, সব থিওরি নিয়ে আজকে হাজির হয়েছি। তো সবাই আর কি একটু দ্রুত জয়েন করো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলতেছে যে ভাইয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আসো। আমাকে প্রথম একটা কোশ্চেন আমি তোমাদেরকে আগে দিব। প্রথম একটা কোশ্চেন আমি সলিউশন করব। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি তোমরা চিন্তা করো এই কোশ্চেনটা কীভাবে করতে হয়, তাহলে আমি একটু বলবো যে তোমার কাছে ধরে নাও তিনটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, যে 13, আমার কাছে বলা আছে কে, 5,7 এবং বলা আছে 13, কে। ওকে, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত কিনা সেটা তোমাকে বলতে হবে। বিন্দু তিনটি একই সরল রেখায় কিনা, একই সরল রেখায় অবস্থিত কিনা, একই সরলরেখায় অবস্থিত কিনা, তোমাকে এই প্রশ্নটা দেখাইতে হবে। তো আমরা ঢাল পড়ে আসছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ঢাল পড়ে আসছি, তো সেই ঢাল থেকে আসলে এই কাজটা করব। তাহলে আমরা প্রথমে দুইটা বিন্দু নিয়ে কাজ করি, কোটিদ্বয়ের অন্তর করি। তাহলে 3 - 7 ভুজদ্বয়ের অন্তর করি, এরপরের দুইটা নিয়ে কাজ করি, কোটিদ্বয়ের অন্তর করি, 7 - কে আর ভুজদ্বয়ের অন্তর। ব্যাস, সবাই কে এর মানটা বের করে ফেলো। কে এর মান কত হলে, আমার প্রশ্ন হচ্ছে অবস্থিত কিনা, অবস্থিত হলে কে ইজ টু ওয়াট। আমার প্রশ্ন এটা যে এটা যদি অবস্থিত হয় তাহলে কে ইজ টু ওয়াট। তাহলে সবাই কে এর মানটাকে রিপ্লেস করে আমাকে বলে দাও। সবসময় আমরা খেয়াল করব যে প্রথম দুইটা বিন্দুর মধ্যে ঢাল আগে নির্ণয় করে নেব, ঢাল মেজার করবা, তারপরের দুইটা বিন্দু নিয়ে তুমি ঢাল বের করো। তাহলে কে এর মানটা কত হবে যদি একই সরলরেখায় অবস্থিত হয়? সবাই একটু বের করো। উম্মে ফারজানা বলতেছে ভাইয়া 12। আচ্ছা, এটা কি 12 হবে? একটু ভালো করে দেখো তো যে এটা 12 হয় কিনা। সবাই একটু বলো তো যে এটা 12 হয় কিনা। আমার মনে হচ্ছে না যে এটা 12 হবে। সবাই একটু বলো দেখি কার কত আসে, কে এর মান কত আসে, কে এর মানটা বের করো। সবাই কে এর মানটা বের করো। ওকে, একজন বলে দিছে ভাইয়া 15। ইয়েস, এটার মান হচ্ছে 15, অ্যান্সার 15। ওকে, ডান, অ্যান্সার 15। ওকে ভাইয়া, ঠিক আছে, অ্যান্সার 15। তো সবারই 15 আসবে, 14 না, 15 আসবে ভাইয়া, 15। তোমার কাছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটা বিন্দু, এখানে কে দেওয়া আছে, এখানে এ থাকতে পারতো, বি থাকতে পারতো, সি থাকতে পারতো, যে কোনো একটি ধ্রুব সংখ্যা বা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকতো, সেই কনস্ট্যান্ট ভ্যালুর মান তোমাকে বের করতে বলা হলে সবসময় প্রথম দুইটা বিন্দুর মধ্যে তুমি ঢাল বের করে নিবা, তারপরে মিডলটাকে রেখে এই থার্ডটার ভিতরে ঢাল বের করে নিবা। অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর যদি করে ফেলতে পারো, তাহলে ওই ধ্রুবক পদের মানটাকে তোমরা রিপ্লেস করে দিলেই বলতে পারবে এটা একই সরলরেখায় অবস্থিত। আমার কথা কি সবাই ক্লিয়ার? সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাইকে এই কোশ্চেনটা ক্লিয়ার? সবাই একটু বলি যে আমরা সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমি আরেকটি ফরম্যাটে চলে যাব। সবাই ক্লিয়ার কিনা একটু বলে দেই। তারপরে আসো তারপরের কোশ্চেনে আসি। জি, ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা ক্লিয়ার। আসো এরপরের কোশ্চেনে যাই। দেখো, এরপরের কোশ্চেনে যাই। তোমাকে এরকম একটি সরল রেখা দেয়া আছে, যা এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। আমার কথাটা বোঝার চেষ্টা করি। আমি যদি এর স্থানাঙ্ক 1,3 ধরি, বি এর স্থানাঙ্ক 5,9 ধরি, সি এর স্থানাঙ্ক কত এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে একটু চেষ্টা করি এটা কিভাবে বের করা যায়। 1 থেকে 5 বেশি না কম? বেশি। কত বেশি? 4 বেশি, তাহলে +4।
3 থেকে 9 কত বেশি আমাকে একটু বলো তো ভাইয়া, +6 বেশি। তাহলে এটার স্থানাঙ্ক কি হবে, 5 এর সাথে 4 কে যোগ করো 9, 9 এর সাথে 6 কে যোগ করো 15, 9 আর 15। তার মানে তোমার কাছে একটি সরলরেখার যে কোনো দুইটার বিন্দু দেওয়া থাকলে অপর বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা, অপর বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা কম কম বেশি বেশি থিওরি দিয়ে। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, 1 থেকে 5 যোগ করো, 1 থেকে 5 দেখো তো কত বেশি, +4 বেশি। 3 থেকে 9 কত বেশি, +6 বেশি। আর এই 5 এর সাথে কত যোগ করছো ভাইয়া, +4 যোগ করছো। 9 এর সাথে কত যোগ করছো ভাইয়া, +6 যোগ করছো। শেষ। ওকে, 9,15 গুড। এবার আসো। আমি যদি তোমাদেরকে বলি যে এইটা একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র বলতে পারতাম, যে কোনো কিছুই বলি না কেন, আমি যদি চিন্তা করি এটা এ, এটা বি, আর এটা সি, এটা ডি, তো আমি তিনটার স্থানাঙ্ক তোমাদের কাছে আমি দিব, তোমরা বলবা। এ অফ 5,3 আমি চিন্তা করলাম, বি অফ 2,5 আমি চিন্তা করলাম, সি এর মান আমি চিন্তা করতেছি 7,3। তাহলে ভাইয়া তোমাকে ডি এর স্থানাঙ্ক বের করতে হবে, দেখো 5 থেকে 2 কত বেশি, +3 বেশি। 3 থেকে 5 কত বেশি, +2 বেশি। আমরা জানি সামান্তরিকের বিপরীত দুটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এখানেও যতটুকু বৃদ্ধি পেয়েছে এখানেও ততটুকু বৃদ্ধি পাবে। তাহলে 7 থেকে আমরা বৃদ্ধি করব +3 ভুজের ক্ষেত্রে, তাহলে 10। 3 থেকে কোটিতে আমরা প্লাস করব 2, তাহলে হচ্ছে 10,5। অ্যান্সার শেষ। সবাই কি ক্লিয়ার? তাড়াতাড়ি করে পড়ায় ফেলছি, সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। আমরা 7 থেকে +3 করেছি, ভুজের মান প্লাস করেছি, 3 থেকে আমরা +2 করেছি, অ্যান্সার শেষ। সবাই বলো তো ক্লিয়ার কিনা, 10,5। ইয়েস, সবাই বলো ভাইয়া আমরা ক্লিয়ার। এ বাবা কমেন্টস করো যে আমরা ক্লিয়ার কিনা, সবাই বলো যে আমরা পারবো কিনা। তাহলে আমি এবার তোমাদেরকে দিব, আমি এখন তোমাদেরকে একটা মান দিব, সেটা তোমরা করবা। একটা মান দিব তোমাদেরকে, সেটা তোমরা করবা। ওকে, ক্লিয়ার? তাহলে আমি একটা মান দেই, তোমরা এবার করো সেটা। আমি এখানে 10,7 চিন্তা করলাম, ওকে, আর আমি 8,2 চিন্তা করলাম। আমি এখানে চিন্তা করতেছি যে আমার এখানে 6,3 আছে। তাহলে এবার বলো তো ডি এর স্থানাঙ্ক কত হবে, সবাই বলো। ডি এর স্থানাঙ্ক তাহলে কত হবে, সবাই বলো। ডি এর স্থানাঙ্ক কত হবে, সবাই বলো। ডি এর স্থানাঙ্ক বলো দ্রুত, প্রথম ফার্স্ট ভাই, 8,8 আমাকে ধ্রুব বলে দিয়েছে যে ভাইয়া এটা 8,8। দেখি আর কে কি বলতে পারে, সবাই একটু বলো। 8,8। আর কেউ ভাইয়া, আর কেউ বলতে পারবে এটা 8,8 হয়েছে? ওকে, ডান। তাহলে 8,8, তাহলে আমরা এটা পারবো। ঠিক আছে, আসো এরপরে আসো। একটু মনোযোগী হতে হবে, ক্লাসের মধ্যে কোনো কথা বলা যাবে না, আমরা খালি টাস করে আজকে শর্টকাট শিখবো। একটু চিন্তা করো, তোমার কাছে এই একটি সরল রেখা দেয়া আছে, তোমার কাছে এর মান বলা আছে 1,3, বির মান তোমার কাছে দেয়া আছে 28,45। আমি চিন্তা করলাম এই সরল রেখাটি সমান 3 ভাগে ভাগ করতে বলছে, তাহলে আসো সমান 3 ভাগে ভাগ করি। এই একটা ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, সমান 3 ভাগে ভাগ করতে বলছে। তোমাকে সি আর ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে। আমি আবারও বলে দিচ্ছি, একটি সরল রেখার 2 প্রান্তের স্থানাঙ্ক দেয়া আছে, এদেরকে সমান 3 ভাগে ভাগ করো যেন তারা সি এবং ডি এর স্থানাঙ্ক তুমি বের করতে পারো। আসো, 1 থেকে 28 বাড়ছে না কমছে? বাড়ছে। 27 +27 বাড়ছে। 3 থেকে 45 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? +42 বাড়ছে। এদেরকে সমান কত ভাগে ভাগ করতে বলছে? সমান 3 ভাগে ভাগ করতে বলছে। তাহলে সুন্দর করে 27কে 3 দ্বারা ভাগ করো, 3 নং 27, একে 3 দ্বারা ভাগ করো, আলটিমেটলি 14। তাহলে দেখো 1 এর সাথে তুমি ভুজকে যোগ করবা, কত? 9 যোগ করবা, তাহলে সি এর ভুজ হচ্ছে 3। 3 এর সাথে তুমি 14কে যোগ করো, তাহলে হবে সি এর কোটি হবে 17। শেষ। তারপরে 10 এর সাথে তুমি আবার 9কে যোগ করো, তাহলে হয় 19। 17-র সাথে তুমি আবার 14কে যোগ করো, তাহলে হবে 31। তাহলে এবার দেখো এটা মিলছে কিনা। 19-এর সাথে তুমি একটু খেয়াল করো, 19-এর সাথে তুমি 9কে যোগ করো, 28 পাও। 31-এর সাথে 14 যোগ করো, দেখো 45 পাও। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা?
সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া এই শর্টকাটটা? সবাই কি বুঝতে পারছে কিনা সবাই একটু বলি। দ্রুত একটু কমেন্টস করো। দেখো তোমাদের সাথে আমি মিলাইয়া দিছি, এমন একটি সরলরেখার দুইটি প্রান্তে বিন্দু দেওয়া আছে তোমার কাছে। এই সরলরেখাটি সমান 3 ভাগে ভাগ করতে হবে এবং তাদের মধ্যবিন্দু যে দুইটা মধ্যবিন্দু আছে, মানে মধ্যবিন্দুর যে মানে দুইটা যে বিন্দু দেওয়া আছে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। সবাই আমরা ক্লিয়ার কিনা একটু বলে দিই। তাহলে আমি আরেকটি ম্যাথসে চলে যাব, ঠিক আছে? আমি আরেকটি ম্যাথসে চলে যাব। ওকে, সাব্বাস, এই তো আমরা বুঝতে পারছি। সাব্বাস ভাইয়া, সাব্বাস। ওকে, তাহলে এবার আমরা আরেকটা ম্যাথসে চলে যাব। ওকে, আসো, এবার আমরা আরেকটি ম্যাথসে চলে যাই। আসো, তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ধরে নাও তোমার কাছে একটা ত্রিভুজ আছে। ওকে, আসো, তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ধরে নাও এই একটা ত্রিভুজ। আমি আবারও বলে দিচ্ছি, ধরে নাও এই একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে, অবশ্যই 3টা শীর্ষবিন্দু আছে। আমি 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হচ্ছে, 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হচ্ছে। একটু খেয়াল করো, এই মধ্যবিন্দুগুলো তোমার কাছে দেয়া আছে 5,4 দেয়া আছে, আরেকটা চিন্তা করি 3,5 দেয়া আছে, আরেকটা চিন্তা করি যে 7,6 দেয়া আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, আপনি এগুলো বললেন। তাহলে আমাকে এখন এই 3টা বিন্দুর শীর্ষবিন্দু বের করতে হবে। এটা 3টা ত্রিভুজের শীর্ষবিন্দু বের করতে হবে, মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ নিব, এ নিব, বি নিব, সি নিব। এবার প্রথম যে কাজ, সবাই এই দুটাকে যোগ করো, বুঝে যোগ করো। দেখি তো, 3-এর সাথে 5কে যোগ করো, কত হয়? 8 হয়। 8 থেকে 7কে বিয়োগ দাও, 8 থেকে 7কে বিয়োগ দিয়ে উপরে উঠায় দাও, 8 থেকে 7কে বিয়োগ দিয়ে উপরে উঠায় দাও। তাহলে কত থাকে ভাইয়া? 8 থেকে 7কে বিয়োগ দিলে থাকে হচ্ছে 1। 8 থেকে 7কে বিয়োগ দিলে থাকে হচ্ছে 1। আমার কথা কি সবাই বুঝতে পারছো? 8 থেকে এই যে দেখো, এই দুটাকে যোগ করবা, যোগ করে সুন্দর করে এখান থেকে উপরে উঠায় দাও। তাহলে দেখো 5 আর 3 বুঝে যোগ করো, 8 থেকে 7কে বিয়োগ করে উপরে উঠায় দাও, তাহলে থাকে কত? 1। এবার কোটি যোগ করো, 9 থেকে 6কে বিয়োগ করে দিয়ে উপরে উঠায় দাও 3, তাহলে 1 এর স্থানাঙ্ক 1,3 শেষ। এবার বি এর স্থানাঙ্কের দিকে আসি, প্রথম যে কাজটা করবা, বি এর স্থানাঙ্কের দিকে আমাকে যেহেতু যেটা বলছে, সেহেতু যে কাজটি করতে হবে সেই কাজটা আমাদেরকে খুব মূল্যবান একটি কাজ। সেটা হচ্ছে এই 5-এর সাথে 7কে যোগ করি, কত আসে সবাই একটু বলি। 5-এর সাথে 7কে যোগ করি, কত আসে বলো? আমি একটু বলে দেই, এই 3-এর সাথে 7কে যোগ করো, 3-এর সাথে 7কে যোগ করো, কত হয়? 10। 10 থেকে 5কে বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 5। তারপরে এই 5-এর সাথে 6কে যোগ করো, 11। 11 থেকে 4কে বাদ দাও, 11 থেকে 4কে বাদ দাও, তাহলে থাকে কত? 11 থেকে 4কে বাদ দিলে আমাদের থাকে হচ্ছে আলটিমেটলি কত থাকে? 7। তাহলে 5,7, তাই তো? 5 আর 6 হচ্ছে 11, 11 থেকে 4কে যদি আমরা বাদ দিই তাহলে 7, 5,7। সবার কি আসছে 5,7? সাব্বাস। এবার আসো, এবার হচ্ছে এই দুইটাকে যোগ করে এখান থেকে বিয়োগ করে নিচে নামাই দাও। 5-এর সাথে 7কে যোগ করো, 12। 12 থেকে 3কে বিয়োগ করো, 9। তাহলে সি এর স্থানাঙ্ক একটা পাইছি 9, ভুজের মান পাইছি 9। তারপরে আসো, 4 থেকে 6কে যোগ করো, 10। 10 থেকে 5কে বিয়োগ দিলে 9,5। সবাই কি বুঝতে পারছি? 3টা শীর্ষবিন্দু বের করা শেষ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া যে 9,5? ইয়েস, 9,5। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? যদি সবাই বুঝতে পারি, সবাই একটু দ্রুত কমেন্টস করো আমাকে, হ্যাঁ? কারণ আজকের ক্লাসটা অনেক বড় হবে, তো দ্যাটস ওয়াই আর কি একটু তাড়াহুড়া করে পড়াচ্ছি। না বুঝলে অবশ্যই বলবা যে ভাইয়া বুঝতেছি না। না বললে অবশ্যই বলবা যে ভাইয়া বুঝতেছি না। না বুঝলে অবশ্যই বলবা যে ভাইয়া বুঝতেছি না। ওকে, ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার। ওকে, দারুণ। আমরা তাহলে এই মেথডও শেষ করলাম। এবার আসো আরেকটি প্রশ্নের দিকে আগাই। সেটা হচ্ছে তোমার কাছে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, বিভক্তিকরণ সূত্রে আমরা যাব, বিভক্তিকরণ দিয়ে 0,-1 অ্যান্ড 15,2। একটু খেয়াল করি আমরা বিন্দুদ্বয়ের, একটু খেয়াল করো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে একটু খেয়াল করো। সংযোগ রেখাকে 2x + 7y + 3 = 0
সরল রেখাটি যে অনুপাতে বিভক্ত করে ওকে, কোন অনুপাতে বিভক্ত করে এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। এই টাইপের প্রশ্ন অনেক আসবে ভাইয়া, অনেক আসবে। আমি আবারও বলে দিচ্ছি, অনেক আসবে। 0,-1 and 15,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 2x + 7y + 3 = 0 সরলরেখাটি। সবার আগে কী করবে, একটা সরলরেখা লিখবা। এদের মধ্যে অন্তর্বিভক্তি করে না বহির্বিভক্তি করে দরকার নাই জানার, সুন্দর করে সরলরেখা আঁকছেন। সরলরেখার মান কত, 2ix + 7y + 3 = 0। ওকে ভাই, ঠিক আছে, আপনি সরলরেখা দিচ্ছেন। দুইটা বিন্দু আছে, এটাকে এ বিন্দু ধরে নাও 0,-1 আর এটাকে বি বিন্দু ধরে নাও 15,2 আর এদের অনুপাতটাকে তুমি k:1 অনুপাত ধরে নাও, k:1 অনুপাত ধরে নাও। তাহলে যখন তোমার কাছে এই অনুপাতের মান থাকবে তখন সবাই সুন্দর করে এইভাবে লিখবা, k/1 মডুলাস সাইন দাও, এবার এভাবে দাও। এবার দেখো এইখানে একটা সূত্র আছে, এই ফর্মুলার একটা সূত্র আছে, সেই ফর্মুলাটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা হচ্ছে, প্রথম যেই সরল রেখাটা আছে এই সরলরেখার সাথে এই মানটাকে রিপ্লেস করো। তাহলে এটার সাথে রেখে হয় 0, তারপরে মাইনাস, তাহলে হয় -7, তারপরে বসো এই বিন্দুটা এখানে রিপ্লেস করো +3 বসাইছো। তারপরে আসো 15-এর সাথে এটা নিচে এবার যেটা করবা এই বিন্দু, এই সরলরেখাটা এই বিন্দুতে প্রতিস্থাপন করো, এই বিন্দুর মানটা এই সরলরেখাতে প্রতিস্থাপন করো। তাহলে 15 × 30 + 14 + 3 কত আসে, মডুলাস অফ -4/47 আসার কথা, মডুলাস অফ -4/47। এবার একটা কথা আসো, এখন আমার কথা হচ্ছে এই জিনিসটা অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে একটু খেয়াল করো তো, উপরে একটা মাইনাস নিচে একটা প্লাস ফরম্যাটে আছে, উপরে একটা মাইনাস নিচে একটা প্লাস ফরম্যাটে আছে। যেহেতু উপরে একটা মাইনাস নিচে একটা প্লাস ফরম্যাটে আছে সেহেতু তারা হচ্ছে অন্তর্বিভক্তি। লিখে রাখেন, যদি একটি প্লাস অথবা একটি মাইনাস থাকে তাহলে তারা অন্তর্বিভক্তি। লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, যদি কোনো একটা জায়গায় একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে তারা অন্তর্বিভক্তি। লিখে রাখেন, এটা অন্তর্বিভক্তি করতেছে, একটা মাইনাস একটা প্লাস আছে নিচে, তারা অন্তর্বিভক্তি। এখন আমার কথা হচ্ছে, তাহলে ভাই বহির্বিভক্তি কখন করব, যখন দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস তখন তারা হচ্ছে বহির্বিভক্তি। লিখে রাখেন, তখন তারা হচ্ছে বহির্বিভক্তি। সবাই কি ক্লিয়ার এই মেথডটা? সবাই একটু বলো। তাহলে তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, একটি সরলরেখার মান দেওয়া থাকতে, তারা কি অনুপাতে বিভক্ত হতে পারে, সুন্দর করে হয়ে বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলি, দেখি আগে কমেন্টস দেখি যে সবাই ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানো। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। আসো তাহলে আমি বলে দিচ্ছি, একটি প্লাস অথবা একটি মাইনাস থাকলে তারা অন্তর্বিভক্তি, আর উভয়ই যদি পজিটিভ উভয়ই যদি নেগেটিভ থাকে তাহলে তারা বহির্বিভক্তি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এই জিনিসটা। ওকে, ঠিক আছে, আসো তাহলে এবার আমরা আরও কিছু প্রশ্নে যাব। সবাই আমার সাথে সাথে করবা, আসো। শর্টকাট পড়াই দিই আজকে, দেখি দেখো। ওকে, সবাই আমরা ক্লিয়ার। এবার আমি তোমাদেরকে বলবো এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত হয়, এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত হয়, সবাই লিখে নাও, বিভক্ত হয়। ওকে, আর হচ্ছে ওয়াই অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত হয়, সেটা দুইটা সূত্র আমার সাথে সাথে লিখে নিবা। যদি এক্স অক্ষরেখায় বিভক্ত করে তাহলে তাদের বিভক্তের মান হবে মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, মডুলাস অফ
কোটিদ্বয়ের অনুপাত। আমি অঙ্ক করাই দিব, এগুলো অনেকবার আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আর ওয়াই অক্ষরেখার যে অনুপাত আছে সেটা হচ্ছে ভুজদ্বয়ের অনুপাত, লিখে রাখো। ভুজদ্বয়ের অনুপাত লিখে রাখো, মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। এই দুইটা সূত্র সবাই একটু লিখে রাখো, এই দুটি সূত্র সবাই একটু লিখে রাখো, এই দুটি সূত্র সবাই একটু লিখে রাখো, এই দুটি সূত্র সবাই একটু লিখে রাখো। তাহলে আমি ম্যাথ দিব, তোমরা টাস টাস করে বলে দিতে পারবা। সবার লেখা শেষ হলে একটু ডান লিখে দাও, সবার লেখা শেষ হলে একটু ডান লিখে দাও ভাইয়া, একটু ডান লিখে দাও। এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত হয় সেটা হচ্ছে মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, ওয়াই অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত হয় তারা হচ্ছে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। আশা করি সবার লেখা শেষ, আশা করি সবার লেখা শেষ। সবার লেখা শেষ কিনা একটু বলে দাও ভাইয়াকে, সবার লেখা শেষ কিনা একটু বলে দাও। ওকে, আসো এবার ম্যাথসে যাই। আমি বললাম -2,3 আর একটা বললাম 5,4। এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত করে এদের অনুপাত কি হবে? আর ওয়াই অক্ষরেখায় যে বিভক্ত করে, তাহলে এক্স অক্ষরেখায় মডুলাস অফ কোটির অনুপাত, মডুলাস অফ কোটির অনুপাত, মডুলাস অফ কোটির অনুপাত 3/4, 3/4। তাহলে ভাই আমাকে একটু বলো তোমরা, যেখানে দুইটা প্লাস আসছে, তাহলে এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত করে তার অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি, আগে সেটা বলো। অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি, আগে সেটা বলো। এক্স অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত করে 3/4 আসছে, অর্থাৎ মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, তাহলে এরা কি অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি, আগে এটা বলো। অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি সেটা বলো। সবাই বলো তো, সাব্বাস। এই তো বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি যে এটা হচ্ছে বহির্বিভক্তি। সাব্বাস, সাব্বাস, সাব্বাস ভাইয়া, সাব্বাস। ইয়েস, এইটা হচ্ছে অন্তর্বিভক্তি, সরি এটা বহির্বিভক্তি, এটা বহির্বিভক্তি। তারপরে আসো ওয়াই অক্ষরেখায় যদি আমি চিন্তা করি মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত -2/4। এবার বলো -2/5 আছে, -2/5 আছে, এটা বহির্বিভক্তি না অন্তর্বিভক্তি? এবার এটা বলো। ইয়েস, ওয়াইটা হচ্ছে আমাদের কাছে অন্তর্বিভক্তি, ওয়াইটা হচ্ছে অন্তর্বিভক্তি আর এক্সটা হচ্ছে বহির্বিভক্তি। আশা করি সবাই এই বহির্বিভক্তি আর অন্তর্বিভক্তি জিনিসটা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু বলে দাও। ইয়েস, অন্তর্বিভক্তি। সাব্বাস। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। সবাই ক্লিয়ার কিনা একটু বলে দাও। সবাই ক্লিয়ার কিনা বলে দাও। ইয়েস, অন্তর্বিভক্তি। সাব্বাস ভাই, সাব্বাস। এবার বলো যে আমরা সবাই ক্লিয়ার ভাইয়া। এবার আমরা ত্রিভুজের কেন্দ্র নির্ণয়ে চলে যাব, ত্রিভুজের কেন্দ্র নির্ণয়ে চলে যাব, দ্রুত ত্রিভুজের কেন্দ্র নির্ণয়ে চলে যাব। আসো, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলে দাও। ওকে, সবাই আমরা ক্লিয়ার। আসো, ওকে আসো, এবার আমরা ত্রিভুজের কেন্দ্র নির্ণয়ে চলে যাব। আসো, ত্রিভুজের কেন্দ্র নির্ণয়ে চলে যাই। কেন্দ্র নির্ণয়, কেন্দ্র নির্ণয়। ওকে, প্রথম কাজ আমি তোমাদেরকে ভর কেন্দ্র নির্ণয় শিখাবো, ভর কেন্দ্র নির্ণয় শিখাবো, ভর কেন্দ্র নির্ণয় শিখাবো। ওকে, তো ধরে নাও এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। ওকে, তো এটা এটা চিন্তা করো, এটা চিন্তা করো। এই যে যেখানে এদের লম্ব কেন্দ্রগুলো যেখানে যেখানে ছেদ করতেছে সেটা হচ্ছে হলো গ্রাভিটি। একটা জায়গায় যেখানে যেখানে আমার ছেদ করতেছে, অর্থাৎ মধ্যমাগুলো ঠিক যেই বিন্দুতে ছেদ করতেছে, প্রত্যেকটা মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করতেছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি গ্রাভিটি। তো এটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তাহলে এটা এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। আমি মান নিই, এর মান নিলাম 3,7, বি এর নাম নিলাম 5,8, এর মান নিলাম 3,4। তাই এদের ভার কেন্দ্র বের করতে হবে। সূত্র, সূত্র আসো, ভার কেন্দ্রের সূত্র বা ভর কেন্দ্রের সূত্র, ভর কেন্দ্রের সূত্র। ওকে, সবাই আমার সাথে সাথে লিখে নাও। ভুজগুলোর যোগফল, ভুজগুলোর যোগফল, ভুজগুলোর যোগফল ডিভাইড বাই বাহুর সংখ্যা, ডিভাইড বাই বাহুর সংখ্যা, ডিভাইড বাই বাহুর সংখ্যা, কমা 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 লিখে নাও, কমা লিখে নাও। কোটিদ্বয়ের যোগফল, কোটিগুলোর যোগফল, কোটিগুলোর যোগফল ডিভাইড বাই বাহুর সংখ্যা, ডিভাইড বাই বাহুর সংখ্যা,
ডিভাইড বাই বাহুর সংখ্যা। ওকে, এখন সবার মনে একটা প্রশ্ন থাকে, ভাইয়া আপনি ত্রিভুজ দিয়েছেন দেখে তাদের বাহুর সংখ্যা আছে 3, দ্যাটস ওয়াই আমি এখানে 3 দ্বারা ভাগ করব। কিন্তু ভাইয়া তোমার কাছে যদি 4টা শীর্ষবিন্দুর মান দিয়ে থাকে তাদের ভর কেন্দ্র বের করতে বলা হয়, অর্থাৎ চতুর্ভুজ বলা থাকতে পারে, আয়তক্ষেত্র বলা থাকতে পারে, তোমার কাছে সামান্তরিক বলা থাকতে পারে, তাদের ভার কেন্দ্র বের করতে বলা হতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি এই বাহুর সংখ্যা কত বসাবা? চতুর্ভুজের ক্ষেত্রে সেটা বলো। চতুর্ভুজের ক্ষেত্রে তুমি কত বসাবা সেটা বলো, বাহুর সংখ্যা আগে সেটা বলো, তারপর কোশ্চেন করো। চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত বসাবা আর পঞ্চভুজের ক্ষেত্রে কত বসাবা, দেখি কে কে পারো। চতুর্ভুজের ক্ষেত্রে কত বসাবা সেটা বলো আমাকে, বাহুর সংখ্যা। আমি একটু কমেন্টস দেখি সবার। চতুর্ভুজের ক্ষেত্রে কত বসাবা বাহুর সংখ্যা একটু বলো দ্রুত। 4, সাব্বাস, 4 এবং 5, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে আমি 4 বসাবো, পঞ্চভুজের ক্ষেত্রে আমি 5 বসাবো। অর্থাৎ আমি বিশ্বাস করি যে তোমরা সবাই এই জিনিসটা বুঝে গেছো, তো এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। তো সবাই এটার ভার কেন্দ্রটা বের করো, এটার ভার কেন্দ্রটা সবাই একটু বের করো। আমরা বলছিলাম ভুজগুলোর যোগফল, দেখো ভুজগুলো আছে 3 + 5 + 3 ডিভাইড বাই হচ্ছে হলো 3। তারপর আমি বলেছিলাম কোটিগুলোর যোগফল, তারপর আমি সূত্রে বলে দিয়েছিলাম কোটিগুলোর যোগফল, কোটিগুলো হচ্ছে হলো 7 + 8 + 4 ডিভাইড বাই 3। এবার অ্যান্সার বলো, এবার অ্যান্সার বলো আমাকে, এটার অ্যান্সার বলো কত আসছে, এবার এটার অ্যান্সার বলো। সবাই অ্যান্সারটা বলো ভাইয়া, সবাই অ্যান্সারটা বলো, সবাই অ্যান্সারটা বলো তো দেখি কত আসছে, আমাকে একটু বলে দাও। সবাই অ্যান্সারটা বলো। তাহলে এটা গেল, তারপর আমরা পরিকেন্দ্রে চলে যাব, পরিকেন্দ্রে চলে যাব ভাইয়া, পরিকেন্দ্রে চলে যাব, দ্রুত দ্রুত আসো, পরিকেন্দ্রে চলে যাব। ওকে, অ্যান্সার কত আসছে আমি একটু চেষ্টা করি দেখি। 8, 8-এর সাথে 11, তাহলে 11/3 আসছে। আরেকটা আসছে গ্র্যাভিটি, কত আসবে? 7, 8, 15, 15, 19, 19/3, তাহলে 19/3। সবার কাছে এটা আসছে কিনা বলে দাও। 11/3 এবং 19/3, গুড। 11/3 এবং 19/3, সাব্বাস ভাই সাব্বাস। তাহলে আমরা গ্র্যাভিটি ভর কেন্দ্র বের করতে পারলাম, গ্র্যাভিটি বের করতে পারলাম। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি, এটা নিয়ে আমাদের কোনো ভয় নাই। আমরা পরিকেন্দ্র চলে যাই, পরিকেন্দ্র সবাই আসো, পরিকেন্দ্র সবাই লেখো আমার সাথে সাথে, পরিকেন্দ্র, পরিকেন্দ্র চলে যাব, পরিকেন্দ্র, পরিকেন্দ্রে চলে যাব। পরিকেন্দ্রের ক্ষেত্রে যে কাজটা করব সেটা একটু খেয়াল করি। পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করি। হ্যাঁ ভাই, যারা যারা আমার সাথে অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরিকেন্দ্রের ক্ষেত্রে তোমাকে আমি বললাম যে আমার সাথে সাথে একটা দেখার চেষ্টা করো। a of 0,0 বলা আছে, b of তোমার কাছে 8,0 বলা আছে, c of তোমার কাছে 0,4 বলা আছে। এটাকে সুন্দর করে গ্রাফে বসাও, সবাই গ্রাফে বসাও। এর মান 0,0 মূল বিন্দু, 8,0 এখানে, 0,4 এখানে। এদের সাথে এটাকে যোগ করে দাও, তাহলে আমার কাছে এটার মান হচ্ছে 8,0, 0,4 আর এটা 0,0 এ। এখন তোমাকে পরিকেন্দ্র বের করতে বলছে, 3টা শীর্ষবিন্দু রিলেটেড বা 3টে স্থানাঙ্ক তোমার কাছে দেয়া আছে, তো তাদের পরিকেন্দ্র তোমাকে বের করতে বলছে। এই পরিকেন্দ্র আমরা কিভাবে বের করব? যদি ভাইয়া তোমার কাছে এরকম 3টা স্থানাঙ্ক দেয়া থাকে, সব সময় খেয়াল করবা 3টে স্থানাঙ্ক দেয়া থাকলে সেই 3টে স্থানাঙ্ক আগে গ্রাফে বসাবা। গ্রাফে বসিয়ে দেখবা যে তারা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে কিনা। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে কিনা। যদি তারা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তাহলে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তাহলে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তাহলে এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র, লিখে রাখো। এবার আমাদের তো মধ্যবিন্দু বের করতে হবে। ভুজ দ্বয়ের যোগফল তাদের 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে হয় 4,2। সবার কাছে কি 4,2 এসেছে? সবাই একটু বলো, সবাই একটু বলো যে 4,2 এসেছে কিনা। সবার কমেন্টস আমি দেখতে চাই। সবাই একটু বলো যে 4,2 আসছে কিনা। সবাই একটু বলো যে 4,2 আসছে কিনা। সবাই বলি, সবাই একটু কমেন্টস করি বাবা। তোমরা কমেন্টস করলে আমি বুঝতে পারি যে না তোমরা সবাই ক্লিয়ার। কমেন্টস করো আগে, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা সবাই একটু বলো।
সবাই বলো বুঝতে পারছি কিনা। ফোর কমা টু, সাব্বাস। সবাই আশা করি বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার। বাবা তোদের কমেন্টস করতে যে কষ্ট হয় বাইরে ভাই, তাড়াতাড়ি আসো। তো সবার এটা শেষ, তারপরে যাই। এবার আরেকটা প্রশ্নে যাই, আরেকটা প্রশ্ন। এটা সবাই করবা, এটা সবাই করবা। একজনই শুধু ক্লিয়ার ক্লিয়ার লিখতেছে। 3x + 4y = 12, ওকে, সরি, প্লাস -12 = 0। সরল রেখাটি, সবাই লিখে নেন, সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, তার পরিকেন্দ্র কত? এটা তোমাদেরকে বের করতে বলছে। তার পরিকেন্দ্র কত? এটা ক্লিয়ার লিখতেও এদের কষ্ট হচ্ছে। 3x + 4y - 12 = 0। সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিকেন্দ্র কত, এটা তোমাকে বের করতে বলছে। ভাইয়া একটু খেয়াল করতে হবে আমাকে, যেহেতু পরিকেন্দ্র বের করতে বলছে। প্রথম কাজ, 3x + 4y = 12 লেখো। তারপরে আসো x/4 লেখো, আর হচ্ছে y/3 লেখো, = 1। তাহলে আমি x এর স্থানাঙ্ক পাই 4,0, y এর স্থানাঙ্ক পাই 0,3। এবার রিপ্লেস করো গ্রাফে। 4,0 এই পর্যন্ত, 0,3 এই পর্যন্ত যোগ করো। তাহলে হচ্ছে হলো 4,0, 0,3 যোগ করছো। এদের পরিকেন্দ্র দেখো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এদের পরিকেন্দ্র বের করতে হবে। এই অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে তোমার পরিকেন্দ্র। তাহলে হচ্ছে হলো 2,3/2। আশা করি সবার হয়েছে। 2,3/2 আসছে কিনা সবাই বলো। এর পরিকেন্দ্রটা 2,3/2 সবার আসছে কিনা বলো, একটু বলি। সবাই একটু বলি যে আমরা সবাই 2,3/2 আসছে কিনা। আমি সবার কমেন্টস দেখতে চাই, তারপর আমি অন্য অঙ্কে যাব। সবার কমেন্টস দেখতে চাই, তারপর অন্য অঙ্কে যাব। সবার কমেন্টস আমি দেখতে চাই, তারপর আমি অন্য অঙ্কে যাব। সবার কমেন্টস আমি দেখতে চাই, তারপর আমি অন্য অঙ্কে যাব। সবার কমেন্টস আমি দেখতে চাই, সবার কমেন্টস। সবাই বলো যে সবাই বুঝতে পারছি কিনা। সবাই আমরা বুঝতে পারছি কিনা। সবার কমেন্টস আগে দেখবো, তারপর আমি অন্য অঙ্কে যাব, আদারওয়াইজ না। তোমরা কেউ একটু কমেন্টস করতেছো না ভাইয়ারা কষ্ট করে ক্লাস নেয়, বাট তোমরা কেউই বুঝো না যে ভাইয়ারা কীভাবে ক্লাস নেন বা কীভাবে কী করেন। আসো, ওকে, এই তো বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। আসেন, ঠিক আছে, আসেন। তাহলে পরিকেন্দ্র আমরা বের করতে পারলাম। তারপরে আসেন ক্ষেত্রফল নির্ণয়ে যাব। আসেন, ওকে, ঠিক আছে, আসছে। ওকে, আসেন ক্ষেত্রফল নির্ণয়ে যাব। আপনার কাছে বলা আছে a(1,3), b(3,2), c(-3,5), d(7,8). এই চারটা স্থানাঙ্ক বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্র মানে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে, এটা তোমাকে বের করতে বলতেছে। 1,3, 3,2, -3,5, 7,8, আবার 1,3। মানে এই 1,3কে আবার রিপিট করবো, এইভাবে সাজাও। এবার ক্রস করো। ক্রস বলতে হচ্ছে ফায়ার করো, এদেরকে ফায়ার করো। 2 অক্ষে 2, 5 15, 3 8 24, 3 7 21। এবার ক্রস করো, কত হয়? ক্রস করো আমার সাথে সাথে, সবাই ক্রস করো। কত হয়? 1-এর সাথে 8কে গুণ করলে হয় 8, 5 7 35, আর এটা করলে হয় হচ্ছিল -6, 3 3 9। এবার ক্ষেত্রফল হাফ
এইদিকে যা যাচ্ছে উপরের দিকে তাই। তাহলে হাফ অফ এইদিকে যে করা যাচ্ছে তাদের যোগফল বের করো, এইদিকে যে করা যাচ্ছে তাদের যোগফল যোগ করো। সবাই বলো 2 আর পূর্ণ 17, 17 আর হচ্ছে হলো 21, 17 আর 21 হচ্ছে হলো 38। তাহলে 38 থেকে যদি আমি 24কে বাদ দেই তাহলে থাকে হচ্ছে আমার কাছে 14 মাইনাস 8 আর এটা করো, সবাই করো তো কত আসে অ্যান্সারটা বলো তো ভাইয়াকে, সবাই অ্যান্সারটা করো কত আসে একটু বলো। 8 আর 35 যোগ করো, 8 আর 35 যোগ করো। আচ্ছা এটার সাথে করি 44, 44 আর হচ্ছে হলো 8 52, 52 থেকে 6 বাদ দিলে আমার কাছে থাকে কত, 52 থেকে 6 বাদ দিলে 46, তাহলে থাকে হচ্ছে হাফ অফ মাইনাস 14কে বাদ দিলে থাকে 32, হ্যাঁ প্লাস 16 দোকানা 32, 16 বর্গ একক। সবার কাছে কি 16 বর্গ একক আসছে? 16, অ্যান্সার 16। সবার কাছে কি 16 বর্গ একক আসছে? এটাকে বলা হয় ক্রস ফায়ার মেথড। তো তোমার কাছে যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যত ভুজ দেওয়া থাকুক না কেন এভাবে সাজাবা, প্রথমটাকে লিখবা, সব পর্যন্ত লেখার পরে লাস্টে আবার প্রথমটাকে লিখবা, লিখে একদিকে মারবা, একদিকে একজনে কুপাবা, আরেক জায়গায় তারে আবার ক্রস কুপাবা, ঠিক আছে? তো কুপাই দিলে হয়ে যাবে। সবার কি 16 আসছে? সবাই একটু বলি যে সবার 16 আসছে, সবার কি 16 আসছে রে পাগলা? সবাই একটু বলি যে সবার 16 আসছে কিনা, সবার 16 আসছে কিনা? ওকে ঠিক আছে আসো, ওকে ঠিক আছে আসো, ওকে আসছে আসো। এবার আরেকটা মেথডে যাই, আসো এবার আরেকটা মেথডে যাই, আসো। সাব্বাস সাব্বাস ভাই সাব্বাস। একটু দেখো এরকম এরকম মজার মজার অনেক থিওরি আছে, আমরা এগুলো শেষ করব। এবার আসো আমরা সঞ্চার পথের দিকে আগাই। সঞ্চার পথ, সঞ্চার পথ সবাই লিখে নাও, সঞ্চার পথ। এই সঞ্চার পথ নিয়ে সবার মনে একটা প্রশ্ন থাকে কিভাবে করতে হয় সঞ্চার পথ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টি পরিবর্তনশীল হলে, টি পরিবর্তনশীল হলে লিখে নাও, টি পরিবর্তনশীল হলে, ক্লাস কিন্তু থাকবে না, ক্লাসের মধ্যেই লিখে নাও। টি পরিবর্তনশীল হলে সবাই একটু লিখে নাও, টি পরিবর্তনশীল হলে নাম্বার 1 নাম্বার 2 লিখবো আমরা। নাম্বার 1-এ আমার কাছে বলা আছে 2t + 1, আরেকটা কোশ্চেনে বলা আছে 5t - 3। ওকে, টি পরিবর্তনশীল হলে এই দুইটি মানে এখানে তোমার কাছে একটা বিন্দু বলা আছে, এখানে বলা আছে এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে সেটা বলছে। আমি আরেকটা বিন্দু দিব, t + 1/t, t - 1/t। এবং এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। তো আমি যেটা বলি সেটা একটু খেয়াল করো। 2t + 1 5t - 3, 2t + 1 5t - 3। তোমার কাছে বলছে টি পরিবর্তনশীল হলে সঞ্চার পথের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়। সঞ্চার পথের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়, যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়। তাহলে একটু খেয়াল করি, আসো নাম্বার 1 করি। টি পরিবর্তনশীল, টিকে ভ্যানিশ করতে হবে। তাহলে x = 2t + 1 ধরো, y = 5t - 3 ধরো, এটাকে 1 নম্বর ধরো, এটাকে 2 নম্বর ধরো। টিকে ভ্যানিশ করতে হবে, তাহলে 1 কে 5 দ্বারা গুণ করো, 2 কে 2 দ্বারা গুণ করো, তারপরে বিয়োগ করে দাও, আলটিমেটলি অ্যান্সার শেষ। তাহলে 1 × 5 - 2 × 2 implies that। এবার করো 5x - 2y, তারপরে আমার কাছে ওইটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে হলো 11 - 11 = 0। শেষ। এটা আসছে কিনা সবাই বলো। তাহলে আমি বলে দেই যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে, সঞ্চার পথের ক্ষেত্রে যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এইটাও আমার কাছে টি পরিবর্তনশীলের কথা বলছে, তাহলে এখানে ভ্যানিশ করতে হবে টিকে। তাহলে টিকে ভ্যানিশ করে দেখো তো 2 নাম্বারটা কার কত আসে সবাই বলো। 2 নাম্বারটা অ্যান্সার কত আসে আমাকে বলো। 2 নাম্বারটার অ্যান্সার কত আসে আমাকে বলো। 2 নাম্বারের অ্যান্সারটা বলো দ্রুত, 2 নাম্বারের অ্যান্সার বলো, 2 নাম্বারের অ্যান্সারটা বলো ভাইয়া। 2 নাম্বারের অ্যান্সারটা কত আসছে আমাকে বলে দাও সবাই একটু বলো। 2 নাম্বারের অ্যান্সারটা কত আসছে সেটা একটু বলে দাও সবাই একটু বলি যে 2 নাম্বারের অ্যান্সারটা কত আসছে সেটা একটু বলি আমরা। সবাই একটু বলি 2 নাম্বারের অ্যান্সারটা কত আসছে সেটা একটু বলি সবাই, সবাই একটু বলি 2 নাম্বারের অ্যান্সারটা কত আসছে সেটা একটু বলি।
ভাই আরেকটু বলেন প্লিজ। আচ্ছা আরেকবার, সঞ্চার পথের ক্ষেত্রে খেয়াল রাখবা যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়। তাহলে এখানে এটা একটা বিন্দু বলা আছে, অর্থাৎ এক্স কমা ওয়াই বলা আছে। তাহলে এক্স আর ওয়াই ধরে নিচ্ছ, সঞ্চার পথের ক্ষেত্রে এক্স আর ওয়াই ধরে নিচ্ছ। এখন বলছে টি পরিবর্তনশীল, টিকে ভ্যানিশ করতে হবে। এখানে আছে 2t, এখানে আছে 5t। তাহলে ভ্যানিশ করার জন্য কি করতে হবে? 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করো, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দাও, তারপরে এখানে সমীকরণ চলে আসে। সবার কি আসছে একটু বলো। লাস্টেরটা আমার কাছে আসবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। 2 নম্বরের অ্যান্সার এটা আসবে। সবার এটা আসলে আমাকে একটু বলো। হাইপারবোলা, সবার কাছে 2 নম্বরের অ্যান্সারটা 4 আসলে আমাকে একটু বলে দাও। এবং সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো। তাহলে এবার আমরা আরেকটা মেথডে যাব। সবাই ক্লিয়ার কিনা এবার? জয়নাক, তুমি কি ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাকে একটু বলো। জয়নাক ভাইয়া তুমি কি ক্লিয়ার? তাহলে আমাকে একটু বলো যে ভাই আমরা ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার কিনা একটু বল তাড়াতাড়ি, তাহলে তো ভাইয়া অন্য টপিকে যেতে পারি। সবাই একটু বলো। একটা মানুষও কমেন্টস করে না, ক্লাসই নিব না, ক্লাস এটা ফ্রি দেখে পোলাবেন, ক্লাস করে না। কোর্স রান করবো আবার। আমার কোর্সে আমি রান করলে আমার 70 জন 80 জন ভর্তি হয়ে যায়। তোমরা ফ্রি ক্লাসই 70 জন 80 জন করো না। আমি বুঝি না তোমাদের কি অবস্থা। এই অবস্থা হলে ক্লাস নিব কীভাবে বলো? আমাকে বলো, এই অবস্থা হলে আমি ক্লাস নিব কিভাবে? সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা। আরে গাধা, 2 নাম্বারটা করে দিতে হবে কেন? দেখ, 2 নাম্বারটা কোনো কাজ করবি না। 2 নাম্বারটা হচ্ছে এক্স ইকুয়াল ভাইয়া টি প্লাস 1/t ধর, ওয়াই ইকুয়ালস টু টি মাইনাস 1/t ধর, বর্গ করে দে। 1 2 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কর, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কর, সূত্রে ফেলাবি, শেষ। সূত্রে ফেলাই দিবি ভাইয়া, সূত্রে ফেলাই দিলে হয় 4t ইন্টু 1/t, মানে 4ab সূত্র হয়। তাহলে এই টি কাটা যায়, থাকে এত, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, শেষ। বুঝাতে পারছি 2 নাম্বারটা? এবার কি বুঝতে পারছো? বর্গ করে দিলে অ্যান্সার শেষ। তারপরে আসো আরেকটা মেথডে যাই, টাস করে শেষ করে দিই যতক্ষণ আগানো যায় 1 ঘন্টার ক্লাসে। তারপরে আসো, থিটা পরিবর্তনশীল হলে কে পরিবর্তনশীল? থিটা পরিবর্তনশীল। নাম্বার 1-এ আসো আমার সাথে। এ প্লাস আর কস থিটা কমা বি প্লাস আর সাইন থিটা। তারপরে বলছে 2 নম্বরে এ প্লাস এম কস থিটা কমা বি প্লাস এন সাইন থিটা। ওকে, আমি এখানে 2টি প্রশ্ন দিয়ে দিয়েছি যে থিটা পরিবর্তনশীল হলে এই বিন্দুটির দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে। এই বিন্দুটির দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে? একটা কথা একটু চিন্তা করো, এই cos থিটা আছে, এখানে sin থিটা আছে। তাহলে থিটার কথা বলছে, এখানে cos থিটার সহগ আর sin থিটার সহগ আর, দুইটার সহগই আমার কাছে সেম, তাহলে নোট দিয়ে লিখে রাখো, সহগ দ্বয় সেম হলে বা সহগ সেম হলে সবাই লিখে নাও, সহগ দ্বয় সেম হলে। আবার 2 নম্বরে আসো, cos থিটার সহগ আছে m, sin থিটার সহগ আছে n। সহগ দ্বয় ভিন্ন হলে লিখে নাও, সহগ দ্বয় সেম হলে আর সহগ দ্বয় ভিন্ন হলে তারা উপবৃত্ত নির্দেশ করে, সহগ দ্বয় সেম হলে তারা বৃত্ত নির্দেশ করে। লিখে রাখো, সবাই লিখে রাখো। সহগ দ্বয় সেম হলে বৃত্ত নির্দেশ করে, সহগ দ্বয় ভিন্ন হলে উপবৃত্ত নির্দেশ করে। সবাই লিখে রাখো তো এটা, সবাই লিখে রাখো ভাইয়া, সবাই লিখে রাখো। এক লাইনে অ্যান্সার শেষ, এগুলো আর করতে হয় না। সবাই লিখে রাখো এগুলা, দ্রুত লিখে রাখো। পাগলা, সব পাগলারা লিখে রাখো সবাই, দ্রুত লিখে রাখো, দ্রুত। সবার লেখা হয়েছে বলে আমি মনে করি। সবার লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? সবাই বলো। এবার আসো আমরা ঢালের দিকে আগাই, ঢালের দিকে আগাই। সবাই কি ক্লিয়ার? সবাই বলো। ওরে ভাই, এতক্ষণ ক্লাস নিয়েও মাত্র 160টা কমেন্টস।
তোরা ভাই প্রচুর আলসে হয়ে গেছিস সবাই আলসে, অলস, সবাই অলস। আসো এবার আমরা আগাই, সবাই অলস। হ্যাঁ, ক্লাস তো খুব মজাই, ক্লাস তো মজা লাগবেই, মজার ক্লাস হলে তো মজা লাগবেই ভাইয়া। আসো এরপরে আরো একটি জায়গায় যাবো, আসো আরো একটি মজার জায়গায় যাবো, আসো সবাই আমার সাথে সাথে আসো, আসো দ্রুত আসো, দ্রুত। ঢাল নির্ণয়ে যাবো, ঢাল। বিসিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছি, পাগল তো হবই। ভালো কথা বলছিস তোরা ভাইয়া। দেখ এবার আমি তোদেরকে বলবো যে ঢাল কিভাবে বের করতে হয়। ঢাল কিভাবে বের করতে হয়, একটা সমীকরণ দেওয়া থাকতেই পারে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই সরল রেখার সমীকরণে ঢাল ইকুয়ালস টু, লিখে নাও, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ লিখে রাখো। তাহলে আমি যদি এখন তোমাদেরকে একটা প্রশ্ন বলি যে 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0, এই সরল রেখার ঢাল কত? সবাই বলে দাও, এই সরল রেখার ঢাল কত? সবাই বলে দাও। ওমা আমার নেটে ডিস্টার্ব না, আমার এইখানে হচ্ছে তোমরা কমেন্টস অনেকেই করতেছে, বাট ওইটা আমার সামনে আসে না, ঠিক আছে? ওইটা আমার সামনে আসে না, যার জন্য হচ্ছে অনেকে কমেন্টস করে, বাট ওটা আমি দেখতে পারি না, পেজে একটু সমস্যা আছে। সবাই আর কি আমাকে অলরেডি মেসেজ করতেছে যে ভাই কমেন্টস করতে পারতেছি না, বাট তাদের কমেন্টসটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে? তাদের কমেন্টস কাউন্ট হচ্ছে। ওকে, সবাই বলতেছে যে ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স এর সহগ 2/3, আর এদের ঢাল হচ্ছে -2/3। ঠিক আছে সবাই, মাশাল্লাহ, -2/3। ওকে, -2/3 হচ্ছে। ওকে ঠিক আছে, আসো তাহলে আমি এখন তোমাদের কাছে আরও একটি প্রশ্ন দিব। আমি এখন ঢাকা ইউনিভার্সিটির 14-15 সেশনের একটি প্রশ্নে যাব। আসো ঢাকা ইউনিভার্সিটির 14-15 সেশনে একটি যাব। দেখি y ইকুয়ালস টু, সবাই একটু খেয়াল করো, y ইকুয়ালস টু -5x প্লাস 9। ওকে, রেখার লম্ব নতি কত? রেখার লম্ব নতি কত? ঢাকা ভার্সিটির 14-15 সেশন, ঢাকা ভার্সিটির 14-15 সেশনের প্রশ্ন। কি বলছি? y ইকুয়ালস টু -5x প্লাস 9, রেখার লম্ব নতি কত? এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। তো একটু খেয়াল করো ভাই, এর লম্ব নতি কত সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। সবার আগে এদের ঢালটাকে বের করো। ঢাল মানে কত? এম এক্স প্লাস সি ফর্মেট আছে, তাহলে ঢাল মানে -5। সবাই কি করে জানো? এই ঢালটার এই বসাই দিয়ে আছে সুন্দর করে, যে অ্যান্সার -5, এবং এটাই হয়েছিল ঢাকা ভার্সিটিতে। অ্যান্সার বলো তো -5 কিনা? চতুর্ভুজের কোন ম্যাথটা ভাইয়া? চতুর্ভুজের কোন ম্যাথটা আমাকে একটু বলতে হবে। দেখো এটার রেখার লম্ব নতি কত, এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। দেখি কে পারো এটার লম্ব নতি বের করতে। উম্মে ফারজানা বলতেছে -1/5। পিডায়া ছাগল, পিডায়া আয়। সেটা হচ্ছে m ইকুয়ালস টু -5 আছে, তাহলে লম্ব রেখার নতি, আমরা জানি দুইটি সরল রেখা ঠিক তখনই পরস্পরের উপর লম্ব হয় যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। m1 m2 ইকুয়ালস টু -1 হয়, তাহলে এটাকে m1 চিন্তা কর সবাই। তাহলে ভাই m1 ইন্টু m2, m1 এর মান যেন -5, এখন -1 হওয়ার জন্য আমাকে m2 এর মান অবশ্যই 1/5 নিতে হয়। তাহলে লম্ব নতি কত সেটা বের করতে বলছে, তাহলে লম্ব নতি হচ্ছে m2, তাহলে m2 এর মান হচ্ছে 1/5, আর অ্যান্সার 1/5 লিখে রাখো। পিটায়া সবাই লিখো, +1/5 হবে অ্যান্সার, +1/5 হবে অ্যান্সার। সবাই লিখো +1/5, সবাই লিখে নাও +1/5। আরে চতুর্ভুজের ক্ষেত্রফল তো একদমই সহজ। তুমি কি করবা? প্রথমে যে স্থানাঙ্ক আছে সেটা লিখবা, প্রথমে যেটা আছে ওটার স্থানাঙ্ক লিখবা, তারপর বাকি তিনটা লিখছো। আবার লাস্টে কি করবা? প্রথমে স্থানাঙ্কটা লিখবা, তারপরে ফায়ার করতে থাকবা, ফায়ার করে আবার ক্রস ফায়ার করবা, তারপরে দুইটার যোগফল করে দিয়ে ওইভাবে বিয়োগ করে দেবা, যেই নিয়ম শিখাইছি শেষ। সবাই কি এবার বুঝতে পারছো যে 1/5 আসছে আমাদের লম্ব নতি 1/5। ঢাকা ভার্সিটি 14-15 সেশন। কোশ্চেন বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। সবাই বুঝছো কিনা? সবাই বলো,
সবাই বলো বুঝছি কিনা। হ্যাঁ পাগলারা সবাই বলো বুঝছি কিনা, সবাই বলো। এবার আমি আরেকটা প্রশ্ন যাবো, দেখি এটা কে কে পারে, এটা কে কে পারে। সবাই আগে প্রশ্ন উত্তর বলো যে ভাই বুঝছি, সবাই আগে বলো বুঝছি কিনা। তাহলে লাস্ট প্রশ্ন যাবো আজকের, অনেকক্ষণ পরে ফেলছি লম্ব নতি নিয়ে, বুঝতে পারছি ভাইয়া। ওকে আসো, এরপরে আরেকটা কোশ্চেনে যাবো। y=1 এই সরলরেখাটির ঢাল কত? সরলরেখাটির ঢাল কত সেটা বলো। সরলরেখাটির ঢাল কত? দ্রুত বের করো, দ্রুত। সরলরেখাটির ঢাল কত সবাই বলো, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। সবাই বলো সরলরেখাটির ঢাল কত? সরল রেখাটির ঢাল কত সবাই বলো। সরল রেখাটির ঢাল কত সবাই বলো, সবাই বলো। সরলরেখাটির ঢাল কত সবাই বলো। y=1 সরলরেখাটির ঢাল কত সবাই বলো। একজন বলছে শূন্য, আর কে আছো? আর কে আছো একটু বলো। শূন্য, আর কেউ? আর কেউ আছে শূন্য? ইয়েস, এটা শূন্য। কারণ এটা কোন অক্ষের সমান্তরাল? এটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাই ঢাল কত? শূন্য। তাই ঢাল কত? শূন্য। আমার হাতের লেখা শেষ, এক্স অক্ষের সমান্তরাল, তাই ঢাল শূন্য। আজকে অনেকগুলো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি ঢাল নিয়ে। নেক্সট ক্লাসে লম্ব দূরত্ব থেকে বাকিগুলো পড়াই দেওয়ার চেষ্টা আছে। তো সবাই আজকে এই পর্যন্ত করছো, সবাইকে ধন্যবাদ। যারা যারা ক্লাসটা করছো অ্যান্সার 0, যারা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা টানা মুখের জবান বন্ধই করে নেই, খালি কথা বলে গেছে 1 ঘন্টা। তো এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, সেজন্য এটা ঢাল শূন্য। এক্স অক্ষের সমান্তরাল, দ্যাটস ওয়াই এটা ঢাল শূন্য। তো আমি আবারও বলে দিই, আমার একটা রিভিশন ব্যাচ চালু হয়েছে একদম লাস্ট। আর মনে হয় না যে অ্যাডমিশন কোনো কোর্স আসবে আমার ম্যাথসের। তো যারা অ্যাডমিট হতে চাও তারা অ্যাডমিট হতে পারো। আমি কোর্স ফি একদমই নামে মাত্র নিচ্ছি, এবং আমার ফিডব্যাকগুলো এমএস গ্রুপে, অর্থাৎ এই গ্রুপে হলো সবাই তোমরা দেখতে পারবা যে আমার পোলাবাইনগুলো কিভাবে পড়াশোনা করতেছে। আমি চেষ্টা করতেছি তাদেরকেও উঠাই দেওয়ার জন্য, তোমাদেরকেও উঠাই দেওয়ার জন্য। তো এই গ্রুপে তারা এখানে কোর্স ফি একদম নামে মাত্র একটা কোর্স ফিতে ভর্তি হচ্ছে শুধুমাত্র 1020 টাকায়। তারা 20টা লেকচার পাচ্ছে, 20টা মডেল টেস্ট পাচ্ছে, এবং মডেল টেস্ট শুধু 20টা না, পরীক্ষার আগ পর্যন্ত, ঢাকা ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত আমার হাতেই তোমরা থাকবা। তো কেউ চাইলে আমাকে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। আর এই গ্রুপটা আমার, এখানে তোমরা আর কি, আমিও ক্লাস নেই, তো দেখে আসতে পারো, কোনো সমস্যা না। আমার স্টুডেন্ট এখানে হ্যান্ড নোট দেয়, সেই হ্যান্ড নোটগুলো তোমরা কালেক্ট করতে পারো। ম্যাথসের পুরো সরলরেখা চ্যাপ্টারে তারা প্রায় 40 পেজের একটা হ্যান্ড নোট আমি শেয়ার করছি খুব সুন্দর করে, যাবতীয় এত সুন্দরভাবে ওদেরকে পড়িয়েছি। তো ওই 40টা পেজ যদি তোমরা দেখো, আমি বলবো তোমাদের কোশ্চেন ব্যাংকে সলভ করার দরকার নেই, কোশ্চেন ব্যাংকে যা আছে সব পড়তে পারবা, ঠিক আছে? তো এটাই হলো কথা। চাইলে তোমরা এই কোর্সে মানে এনরোল করতে পারবা। আর মেডিয়ান থেকে যারা যাবে তাদের জন্য 100 টাকা ঈদ সালামি আছে, তাদের জন্য 100 টাকা ঈদ সালামি আছে। আমার আইডিতেও নক করতে পারো, বা আমাকে ফোন দিয়েও তোমরা নিতে পারো। তো এটাই আর কি। আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই সরল রেখার লাস্ট পার্ট নিয়ে, যেখানে লম্ব দূরত্ব পড়াবো, সাথে তোমার প্রতিবিম্বটাও আমি পড়াই দিব, এবং কোন মধ্যবর্তী কোন নির্ণয়টাও আমি পড়াই দিব। তো একটা ক্লাসে আমি শেষ করে দিব। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটা করছো লাস্ট পর্যন্ত ভাইয়া। তো আমার লাস্ট পর্যন্ত তোমাদের সাথে আর কি আমার দেখা হবে নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। কোর্সে কেউ এনরোল করতে চাইলে অবশ্যই ভাইয়াকে ফোন দিবা। ফোন দেওয়ার পরে তারপরে মানে কি তোমাদের যে মেডিয়াম বলতে হবে যে ভাই আমি মেডিয়াম থেকে বলতেছি, তাহলে 100 টাকা ঈদ সালামি তোমাদের পক্ষে চলে যাবে, ঠিক আছে? ভাইয়া দিয়ে দিব। তো এটাই আর কি ভাইয়া, নেক্সট ক্লাসে দেখা হবে। এখন সবাই বলো যারা যারা ক্লাসটা করছো, ক্লাস কেমন লাগছে? অনেক তো কথা বললাম, 1 ঘন্টা কথা বলছি খালি মুখের পানি না খেয়ে। এবার বলো যে তোমাদের কাছে ক্লাস কেমন লাগছে সেটা বলো। ক্লাস কেমন লাগছে সেটা বলো। ক্লাসটি কেমন লেগেছে সেটা একটু বলো ভাইয়া। ওকে, যাক মাশাআল্লাহ। তোমাদের কাছে ক্লাস ভালো লাগলেই আসলে ভালো লাগে। আমার কাছে আসলে ক্লাসটাই মেইন ফ্যাক্ট, যে তোমরা যদি বুঝো তাহলে সেটাই হলো মেইন ফ্যাক্ট, ঠিক আছে? তো সবাইকে আমি এটাই বলতে চাই যে সবাই সুন্দর করে আর কি পড়াশোনা করো, আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। দ্যাটস ইট। দেখা হবে সরলরেখার লাস্ট পার্ট নিয়ে। আমি আসলে মানে ওই রুটিন করে দিয়েছিলাম, বাট রুটিন করার পরেও আসলে চিন্তা করলাম যে আস্তে ধীরে আগাই, পরীক্ষা দেরি আছে, রিল্যাক্সে আগাই, সবাই ঘুমায় কাটে। তো
তো ওই চিন্তা থেকে আসলে চিন্তা করছি, তো কিছু জিনিস আজকে চিন্তা করছি যে তোমাদেরকে কিছু একদম বেসিক লেভেল থেকে কিছু জিনিস ধরে আনার জন্য। কিছু কিছু হয়তো অনেকে আগে জানতা, কিছু জিনিস আর কি নতুন করে শেখানোর চেষ্টা করছি। নেক্সট ক্লাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এবার কোশ্চেন হবে, এবং 18-19 সেশনে এই সরলরেখা চ্যাপ্টারের উপরেই 3টি কোশ্চেন এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনে। যারা কোশ্চেন ব্যাংক ফলো করো তারা আসলে জানো। তো কোশ্চেন ব্যাংকে দেখবা যে 18-19 সেশনে 3টা প্রশ্নই সরলরেখা থেকে আসছে। তো সেটা আর কি, যে বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। গরমে আসলে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই পর্যন্ত আর কি, আল্লাহ হাফেজ।